This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই যে ছবিগুলো আসছে মানে সেখানে সালমান এফ খানের মতো খুব নোটোরিয়াস ব্যক্তিত্বকে যাকে বলা হচ্ছে, আসলে জানি না সে ফাইন্যান্সিয়াল বড় অংশ স্টেক হোল্ডার বা কন্ট্রোল করতেন। বহু মানুষকে দেখা যাচ্ছে সিজনড পলিটিশিয়ান, এরা সকলেই মানবাধিকার লঙ্ঘন করেছে, অভিযোগ এটাই। এরা সকলেই হচ্ছে খুনের সাথে সরাসরি যুক্ত এবং সরাসরি এরা টাকার কুমির। এই সমস্ত দেখে দেওয়া আছে যার বিচার হচ্ছে, সে বিচার নিয়ে কিছু বলার নেই, কারণ যে কোনো বিচার ব্যবস্থাকে সম্মান জানানোই আমাদের রীতি। কিন্তু একটা রাশেদ খান মেননের মতো ওয়ার্কার্স পার্টি, সবাই মানবাধিকার লঙ্ঘন করেছে, সবাই খুন করেছে। আপনি বাংলাদেশে বহুবার গেছেন, আপনি ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছেন, বই লিখেছেন। এই সমস্ত চরিত্রগুলোকে এই যে এটা করা, এটা মানে কি, মানে দুটো কারণে তো সম্ভব হতে পারে। আমার প্রশ্ন এটাই, একটা তো হতে পারে প্রবল জনবিচ্ছিন্নতা, আর দুই হচ্ছে যদি একটা খুব সংগঠিতভাবে অস্ত্র, টাকা এবং পেশি শক্তি একত্রিত হলে এরকম একটা পজিশন তৈরি করে দেওয়া যেতে পারে। মানে কোনটাকে ধরবো? এদের জনবিচ্ছিন্নতার জন্যে আজকে এই ছবিগুলো, তো আজকে এটা বাস্তব, এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক গ্রেপ্তার হয়েছেন যারা, তাদের হচ্ছে এখন হয়েছে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। অনেকে রয়েছেন, গোলাম দস্তগীর গাজী, এছাড়াও একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, তিনিও রয়েছেন এই ট্রাইব্যুনালের মধ্যে, তাকেও হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। শুনুন, আপনার শেষের যেটা, সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই বাইরের টাকা, আমি একদম গোড়ায় একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে, হাসিনার সময় গণতন্ত্র সীমিত ছিল, এটা নিয়ে আমার কিন্তু কোনো দ্বিমত নেই। হ্যাঁ, উনি আরও বেশি মুক্তভাবে গণতন্ত্রকে কায়েম করতে পারতেন, তাতেও জিততেন। কিন্তু যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটাকে একটু কি হয়েছে যে মুক্ত গণতন্ত্র বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এখানে ৭১-এ রাজাকার আলবদরদের যে কতটা দাপট বা শক্তি, হয়তো নির্বাচনী সাফল্য নেই, বা হচ্ছে সাংস্কৃতিক মনস্কতায় যেভাবে ইসলামের নামে বেসিক্যালি ইসলামটাকে সামনে ঢাল করে এক ধরনের জঙ্গি, বিচ্ছিন্নতাবাদ এবং চরম ভারত বিদ্বেষ, এই তিনটে উপাদানকে নিয়ে কতটা গণতান্ত্রিক পরিষদ মানে উনি করতে পারতেন, আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা। আমি তো এই জন্য প্রথমেই বলেছি যে ফ্যাসিবাদী হাসিনাকে কারা বলছে? ৭১-এর যারা রাজাকার, আজকে যারা তাদের বংশধর, তারাই বলছে। কিন্তু সাধারণ মানুষ হাসিনাকে ফ্যাসিবাদী বলছে না। এটা কিন্তু আপনাকে আবার খুব জোরের সাথে আমি বলছি। ২ নম্বর যেটা, এই ঘটনাক্রমে যাদেরকে খুনের অভিযোগে আপনি যাদেরকে দেখালেন, দেখুন, প্রত্যেকটা দেশের রাজনীতিতে দুর্বৃত্তায়নের ব্যাপার থাকে, অল্প কম বেশি থাকে, কিন্তু তার মানে মাস স্কেলে আওয়ামী লীগ সরকারে যারা ছিল এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিতেন, সবাই একই পর্যায়ে পড়ে যায়, এটা হতে পারে না, এটা হতে পারে না। ৩ নম্বর যেটা, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে, মানে শ্রীবাস্তব সাহেব তো বলছিলেন যে 18 মাসে একটা অন্যদিকে ট্রেন্ড নিতে পারে বাংলাদেশের, বলছেন যে 18 মাস আগে ভোট হবে না, অন্যদিকে ট্রেন্ড নিতে পারে। আমি কিন্তু একটা কথা আপনাকে বলছি, সুচারীবাবু একদম গোড়ায় যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে 4 বছরে নির্বাচন এগিয়ে নিয়ে আসবেন। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে গতকাল সুপ্রিম কোর্টে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, মানে তত্ত্বাবধায়ক সরকারের যিনি আইনি পরামর্শদাতা, তিনি বলেছেন যে ওটা করতে গেলে তো সংবিধান পাল্টাতে হবে। উনি বলেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো অধিকার নেই সংবিধান পাল্টানোর। তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল বলছেন কোনো অধিকার নেই সংবিধান পাল্টানোর। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মানে নিজেরাই বলেছিলেন বিপ্লবী সরকারের দমে ঘাটতি পড়ছে, যে তারাই বলছে কোনো মানে ইয়ে নেই, বাংলাদেশে কোনো সমন্বয়কদের কোনো বিপ্লবী দল আছে কি? নিজেরা বলেছে এটা বিপ্লব, কেউ বলছেন অভ্যুত্থান। আরে বিপ্লব হলে বিপ্লবী দল করুক না, দিয়ে তারপরে আসুক, ভোট করে ফেলুক না তাড়াতাড়ি। আপনাকে আরেকটা বিদেশ নীতির দিকে তাকান, ওটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে ৭১-এর সময় আমেরিকা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, ৭১-এর সময় যুক্তরাজ্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এই আজকে দাঁড়িয়ে ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আজকে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাবনা আর যুক্তরাজ্যের যে ভাবনা, সেটা কিন্তু
এই তদারকি সরকারের পক্ষে ভাবনা নয়। কিন্তু এই যে বিশ্বের যে কূটনীতির যে ভাবনা, সেটা কিন্তু 71 আর আজকে কিন্তু মিলছে না। সব বড় শক্তি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ওকালতি কেউ করছে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর 3 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যে আবার বলছি, নির্বাচন করলে এগুলোকে তো জোর করে দেবে। আচ্ছা, আদালত চত্বরে দিনরাত যে মানে উচ্ছৃঙ্খল জনতার যে আক্রমণ, এটা কি সুশাসন? বিচার যারা করবেন ভেতরে আছেন, তারা কোন মবকে বাইরে দেখছে? আওয়ামী লীগ সরকারের সময় কি আদালতে এই জিনিসটা হতো? আদালতের বাইরে চত্বরে এই জিনিসটা হতো? কারা করছে? ওই যে কথাটা দিয়ে আপনি শেষ করেছিলেন আমাকে প্রশ্ন করার আগে, ওই বাইরের টাকা। সমন্বয়কদের এত টাকা কোথা থেকে আসে বলুন তো? মিম বলুন, যাই বলুন, মিম বানাতে গেলে তো কাউকে লাগে রে বাবা, গাড়ি মানে সমন্বয়কদের এই টাকার প্রশ্ন আসতে একজন দর্শক তিনি কমেন্ট করেছেন, তার কমেন্টটা একটু নিয়ে নেব। কি তিনি বলতে চাইছেন একটু শুনবো। সমন্বয়কদের এই টাকা নিয়ে প্রচুর মিম বা বিভিন্ন কিছু, সমন্বয়ক 200 থেকে 700 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, সুবল কুমার নাথ বলছেন। তার বক্তব্য, সমন্বয়ক 200 থেকে 700 কোটি টাকার মালিক হয়ে গেছেন। মানে আমি তো শুনে তো হয়েছে 200-700 কোটি টাকার মালিকেরা হয়ে যাচ্ছেন, অথচ আপনি বলছেন একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে জিততে পারবেন। দেখুন, আজকে যে বিদেশ নীতি কথা বললেন স্যার, খুব ভালো কথা বললেন স্যার। আমি শুধু একটাই বলতে চাই যে আজকে এই নভেম্বর মাসের প্রথম দিকে এই যে আমেরিকান রেজাল্ট যা হলো, এটা ডিস্ট্রাপটিভ জিও স্ট্র্যাটেজিক পলিটিক্স এফেক্ট হয়ে গেছে। এই যে ট্রাম্প এসছেন, ইনি সব কিছু ডিস্টার্ব করে দিয়েছেন, ইনক্লুডিং বাংলাদেশ। আজকে আপনি মনে করুন, যদি আমাদের কমলা হ্যারিস যদি ইনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হতেন, তাহলে ওনার একটা সুর আলাদা হতো ডক্টর ইউনূসের। এখন ও সুর নেই, উনি জানেন कि ट्रम्प এনাকে ছাড়বেন না। এটা আপনাকে আমি সোজা বলে দিচ্ছি। আর এটা ইন্টারনাল পলিটিক্সে, এটা আমেরিকান পলিটিক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিটিক্স বাংলাদেশে ঢুকেছে। আর এইটা আপনি যে লিগালিটি বলছেন, একটা শের আছে, আপনি যদি পারমিট করুন তাহলে আমি বলবো, ये शहर तेरा, तू ही कातिल, तू ही मुंसिफ, हमें मालूम है मुझे जुल्मी बनाया जाएगा। ও বলছে এটা তোমার সিটি, তুমি এর মধ্যে তুমি মার্ডার করেছো, তুমি এর মধ্যে যা যাচ্ছ, আমি জানি আমাকে তুমি একটা পানিশমেন্ট দেবে। তো এইটা যে ফাসাড আছে, এটা আর চলে না। এটা গবিলিয়ান প্রপাগান্ডাটা আর চলে না। এটা মানুষগুলো দেখবে। আর ডক্টর ইউনূসকে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আসতে পারবে, তার মানে উনি জাস্টিফাই করছেন না। আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগ এটা বলেছে যে প্রত্যেকটা আওয়ামী লীগ বা যা অগ্নিসংযোগ, লুটপাট, যা ক্ষতি হয়েছে, আমরাও এর বিচার চাই। ওরা ইন্টারন্যাশনাল কোর্টে সকলেই গিয়ে আজ, মানে আওয়ামী লীগ তো সবার আগে গেছে। ব্যারিস্টার নিজুম মজুমদার ইতিমধ্যেই মামলা সেখানে দায়ের করে বসে আছেন। মানে আওয়ামী লীগ যে ছেড়ে কথা বলবেন, আজকে খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে হয়তো তারা পড়েছে, কিন্তু সিজন পলিটিক্যাল পার্টি এরকম। হ্যাঁ বলুন। একটা কথা বলবো, এই যে আওয়ামী লীগের বিবৃতির কথা বলছেন না, ওদের এই ইউনিট সরকারে ধক আছে যে 5ই অগস্টের আগে কতজন খুন হয়েছে এবং কাদের দ্বারা খুন হয়েছে, রাষ্ট্রের দ্বারা না সমন্বয়কদের দ্বারা। আর 5ই অগস্টের পরে অশান্ত বাংলাদেশে কত খুন হয়েছে তার হিসেবটা মানুষের সামনে আনতে আওয়ামী লীগ দিয়েছে। কিন্তু 100 দিনে এখনো পর্যন্ত পুলিশ, মিলিটারি, তৎকালীন বা হাসিনা সরকারের সময় কতজন মারা গেছে তার লিস্ট কি এখনো পর্যন্ত হয়নি। কারণ সেদিনের ভাষণে যা শোনা গেল, সব প্রক্রিয়া চলছে এবং হচ্ছে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে এগোচ্ছে এই অবধি। সুজিতা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে পুলিশকে কি পুলিশ মেরেছে ওই সময়? প্রশাসনের সাথে যুক্ত মানুষদেরকে কি পুলিশ মেরেছে? মানে প্রশাসনের লোকেরা মেরেছে? কারা মেরেছে? কেন মেরেছে? এই অন্তর্ঘাতগুলো কেন করেছে? আপনার কাছে কি খবর? আপনি কি বলছেন? আমি একদম বলছি, রাষ্ট্রের তরফে একদম খুন হয়নি আমি বলবো না, কিন্তু মেজর অংশের খুন গুপ্ত হত্যা। এটা সমন্বয়করা পরিকল্পিতভাবে করিয়েছে। বৈষম্য বিরোধী ট্যাগ ছিল তো, আজকে কেন সারা বাংলাদেশ জুড়ে প্রতিটি প্রদেশ থেকে উপদেষ্টা করতে হবে ধ্বনি উঠছে? বৈষম্য বিরোধী ট্যাগ লাগিয়ে যারা কোটায় উপদেষ্টা হলো, কোটা বিরোধী আন্দোলন করে, তারা কিন্তু সারা দেশের, মানে আমি যদি ধরে নিলাম সারা দেশে এই গণ অভ্যুত্থানটা খুব কার্যকরী ছিল, তাহলে সারা দেশ থেকে প্রতিনিধিত্ব তুলে এনে প্রতিটি অঞ্চলের মানুষের কথা বলার লোকেদের তুলে আনা হচ্ছে না কেন? বৈষম্যটা কারা করছে? তাহলে
তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কি বৈষম্যকে সব থেকে বেশি সমর্থন করে? আর ভারতবর্ষের কথা আপনি বারবার বলছেন না, ভারতবর্ষ ৭১ যখন বাংলাদেশকে অধিকার করেনি, সুযোগ ছিল, চাইলে করতে পারত হয়তো, শক্তির দিক থেকে যদি বিচার করি, করেনি। কারণ সেই সময় পররাষ্ট্রমন্ত্রীকে একজন সাংবাদিক, আমি নামটা মনে করতে পারছি না সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের কি কোনো ইচ্ছে আছে যে বাংলাদেশকে ভারতের মধ্যে ঢুকিয়ে নেবেন? বলছে কোনো ইচ্ছেই নেই। দ্বিতীয় একটা প্রশ্ন করেছিল, আপনার খেয়াল থাকবে শ্রীবাস্তব সাহেব, যে বাংলাদেশ কি চায় ভারতে আসতে? তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে যারা পাকিস্তানের থেকে মুক্ত হলো, স্বাধীন হলো, তারা আবার একটা দেশের মধ্যে ঢুকে যাবে এটা আমি বিশ্বাস করি না, কারণ ওদের চেতনাটাই অন্যরকম। আমরা সেই চেতনাটাকে সহায়তা করেছি, মুক্তিগামী মানুষের আমরা পাশে দাঁড়িয়েছি। এছাড়া ভারতবর্ষের কোনো নেই। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো, নির্জোট আন্দোলনের যে দর্শন, সেই দর্শনটাকে মাথায় রেখে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করি।